আদর্শ হিন্দু হোটেল। লেখক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সকালে উঠিয়া হাজারী ঠাকুর রানাঘাট চলিয়া আসিল। কর্তাবাবু এবং পদ্মধী তাহাকে না জানি কি বলে। একদিন কামাই করিবার জন্য কৈফত দিতে দিতে তাহার তো প্রাণ যাইবে। হইলেও তাই। ঢুকিবার পথেই বসিয়া স্বয়ং বেটি চক্রবর্তী মশাই, খোদ কর্তা। হাজারীকে দেখিয়া হাটের হুকা নামাইয়া কড়া সুরে বললেন, কাল কোথায় ছিলে ঠাকুর? হাজারী মিথ্যা কথা বলিল না। বাড়িতে কারো অসুখ ইত্যাদি ধরনের বানানো মিথ্যে কথা সে কখনো বলে না। বলিল, আগে অনেক দিন পরে বাড়ি গেলাম কর্তামশাই, ছেলে মেয়ে রয়েছে, তাই একটা দিন। না বলে কো এভাবে হোটেল থেকে পালিয়ে যাবার মানেটা কি? কার কাছে ছুটি নিয়ে গিয়েছিলে? এ কথার জবাব সে দিতে পারিল না। লুচি দিতে গিয়াছিল বাড়িতে, তাহা বলিতেও তাহার কিরম বাঁধল। সে চুপ করিয়া রহিল। তোমার হাড়ে হাড়ে বদমাইশি ঠাকুর। পদ্মঝি ঠিক কথাই বলে। দেখতে ভালো মানুষ হলে কি হবে? তুমি এত বড় একটা হোটেলে রান্নাবান্না ফেলে রেখে একেবারে নিরুদ্দেশ হয়ে গেলে কাউকে কিছু না বলে। বলি একেবারে নাকের জলে চোখের জলে সবাই মিলে গাঁজাখোর নেমোখারাম কোথাকার চালাকির আর জায়গা পাওনি? বেচি চক্রবর্তীর গলার জোর আওয়াজ পাইয়া পদ্মঝি কি ব্যাপার দেখিতে আসিল এবং দৌড়ে উঁকি মারিয়াই হাজারীকে দেখিয়াই বলিয়া উঠিল, এই যে কি মনে করে আবার যে উদয় হলে? কাল আমি বলি আর দরকার নেই, ও আপদ বিদায় করে দেন কর্তা। গাঁজা খেয়ে খেয়ে কোথায় নেশায় বুধ হয়ে পড়েছিল, চেহারা দেখছেন না? হাজারী একটু শঙ্কিত হইয়া উঠিয়া দেওয়ালে টাঙানো গজাল আটার ছোট্ট আয়নাখানায় নিজের মুখখানা দেখিবার চেষ্টা করিল। কি দেখিল পদ্মজি তাহার চেহারাতে? রাজা তো দূরের কথা, একটা বিড়ি পর্যন্ত সকাল হইতে সে খায় নাই। যাও যাও, কাল একটা ঠিকে ঠাকুর আনানো হয়েছিল, তার মজুরি 1 টাকা, আর জল খাবার 4 আনা তোমার এই মাসের মাইনে থেকে কাটা যাবে। ফের যদি এমন হয় সেই দিনই কিন্তু বিদায় করে দেব, মনে থাকে যেন। বেটি চক্রবর্তী রায় দিলেন। হাজারী অপ্রতিভ মুখে রান্নাঘরের মধ্যে গিয়া ঢুকিল। সেখানেও নিস্তার নাই। কর্তার হাত হইতে নিষ্কৃতি পাইলেও পদ্মঝির হাতে অত সহজে পরিত্রাণ পাওয়া দুষ্কর। পদ্মঝি হাজারের পিছনে পিছনে রান্নাঘরে ঢুকিয়া পড়িল, করবে না তো তোমার কাজ ওরা? কেন করবে? একা হাড়ি ঠেলো আজকে। যেমন বদমাইশ তার ঠিক তেমনি জবাব। একা বড় ডেচকি নাও, ফ্যান গালো, ভাত বারো খদ্দেরদের। কাল সব কাজ মুখ বুঝেও ঠাকুর করেছে একা। নবাব পুত্র গাঁজা খেয়ে কোথায় পড়ে আছেন, আর ওর জন্য খেটে মরবে সবাই। পুরকুরে মরাইপুরের বামুন কোথাকার। পদ্মঝির আগের মাথায় ভুলিয়া গিয়েছিল এইমাত্র বেচি চক্রবর্তী বলিয়াছেন যে কাল হাজারির বদলে ঠিকা ঠাকুর রাখা হইয়াছিল, যাহার মজুরি হাজারির মাহিনা হতেই কাটা যাইবে। হাজারি অবাক হইয়া বলিল, একা কি রকম? এই তো ঠিকে ঠাকুর রাখা হয়েছে বললেন কর্তাবাবু। পদ্মঝি সামলাইয়া লইবার চেষ্টায় বলিল, হয়েছিলই তো। হয়নি তো কি? কর্তামশাই কি মিথ্যে কথা বলেন তোমার কাছে? যদি নাই বা পাওয়া যেত ঠাকুর, তবে ঠাকুরকে একা খাটতে হতো না। তোমার সঙ্গে কথা কাটাকাটি করবার সময় নেই আমার। মুর্শিদাবাদ আসবার সময় হলো, এক্ষুনি স্টেশনের খদ্দের সব আসবে। ডাল থাকলে ফেলো তাড়াতাড়ি, চচ্চড়িটা চড়িয়ে দাও। মুর্শিদাবাদ ট্রেন সশব্দে আসিয়া প্ল্যাটফর্মে দাঁড়াইল। এইবার কিছু খরিদ্দারের ভিড় হইবে। হাজারি ছোট ডেচকিটার মধ্যে হাত ডুবাইয়া সাতলাইতেছে, এমন সময় বাহিরে গদির ঘরে বেচু চক্রবর্তীর চড়া গলার আওয়াজ এবং তর্ক বিতর্কের শব্দ শুনিয়া সে রান্নাঘরের দোরের কাছে আসিয়া বাহিরের দিকে চাহিয়া দেখিল জ্যোতিষ ভট্টাচার্যের সঙ্গে কর্তামশায়ের কথা কাটাকাটি হইতেছে। জ্যোতিষ ভট্টাচার্য অনেক দিন হইতে তাহাদের খদ্দের। আগে আগে নগদ পয়সা দিয়া খাইয়া যাইত, আজ মাস 6 হইতে মাসিক হারে খায়। বয়স 50-52, ম্যালেরিয়া রোগীর মতো চেহারা, মাথার চুলগুলি সব প্রায় পাকিয়া গিয়াছে। রং পূর্বে ফর্সা ছিল, এখন পুড়িয়া হাত কালো হইয়া আসিয়াছে। পরনে ময়লা ধুতি, গায়ে লং ক্লথের ময়লা পাঞ্জাবি, পায়ে বিবর্ণ ক্যাম্বিসের জুতা। বেজি চক্রবর্তী বলিতেছেন, না, আপনি অন্য জায়গায় চেষ্টা করুন ভট্টাচার্য মশাই, আমি পারবো না। সোজা কথা, হোটেল খুলেছি 2 পয়সা রোজগারের চেষ্টায়, অন্য ছত্তর তো খুলিনি। জ্যোতিষ ভট্টাচার্য বলিতেছে, টাকার জন্য আপনি ভাববেন না চক্রবর্তী মশাই, কমাসের বাকি আমি একসঙ্গেই দিয়ে দেবো। না মশাই, আপনি অন্যতর চেষ্টা করুন। যা গিয়েছে গিয়েছে, আর আপনাকে খাইয়ে আমি জড়াতে চাই না।
জ্যোতিষ ভট্টাচার্য বেশ নরম সুরেই বললেন, না না, যাবে কেন, বিলক্ষণ, পাই পয়সা শোধ করে দেবো। তবে পড়ে গিয়েছি একটু ফেরে কর্তামশাই, খুব খোসামত করে এই কটা দিন যেমন খাচ্ছি তেমনি খেয়ে যাই। সামনের মাসে পয়লা কিংবা দোসরায়, না মশাই, সামনের মাসে পয়লা দোসরার এখনো ঢের দেরি। ও আরও সব চলবে না, মাফ করবেন, আপনি অন্য ধরো দেখুন। জ্যোতিষ ভট্টাচার্যের চেহারা দেখিয়া হাজারীর মনে হইল লোকটা খুবই ক্ষুধার্ত, সকাল হইতে কিছু খায় নাই। এত বেলায় না খাওয়াইয়া কর্তামশাই তাড়াইয়া দিতেছেন, কাজটা কি ভালো হইতেছে? হয়তো কিছু কষ্টে পড়িয়া থাকিবে, নতুবা দুমুঠো খাইবার জন্য লোকে এত তো খোসামত করে। হাজারের ইচ্ছা হইলে একবার সে বলে, কর্তামশাই, আমি আজ খাবো না, কাল দেশে একটা নেমন্তন্ন ছিল, খেয়ে শরীর আমার খারাপ হয়েছে, আমার ভাতটা না হয় ভট্টাচার্য মশাইকে দিয়ে দিন। কিন্তু কথাটা বলিলে কর্তামশাইয়ের অপমান করা হইবে, বিশেষ করিয়া পদ্ম, তা হইলে তাকে আর আস্ত রাখিবে না। জ্যোতিষ ভট্টাচার্য শেষ পর্যন্ত না খাইয়াই চলিয়া গেলেন। হাজারই ভাবিল, আহা, পুরনো খদ্দের, ওকে একশোয়া ভাত দিলে কি খেতে হতো হোটেলে। আমি যদি কখনো হোটেল করি, খেতে এলে কাউকে ফেরাবো না, এতে আমার হোটেল তো উঠে যায়। যাক, একে তো ভাত বেচে পয়সা, তার উপর খিদের সময় লোককে ফেরাবো, ছি ছি। ট্রেনের প্যাসেঞ্জার খরিদ্দারগণ আসিয়া পড়িয়াছে, খাইবার ঘরে বেশ ভিড়। মতি চাকর আজ 10-12টি লোক জুটাইয়া আনিয়াছে। পদ্ম আসিয়া বইল, 10 থালা ভাত বাড়ো, 2 থালা নিরামিষ, আলুর ডালনা দিও। আধ ঘণ্টা পরে মুর্শিদাবাদ ট্রেনের খরিদ্দাররা বিদায় হইলে অপ্রত্যাশিতভাবে বনগাঁয় ট্রেনের সময় কতকগুলি লোক খাইতে আসিল। বেলা 1:30, এ সময় নতুন লোক প্রায় আসেই না। পদ্মজি যখন হাঁকিল, 5 থালা ভাত ঠাকুর, হাজারি তাহাকে ডাকিয়া চুপি চুপি বইল, ডাল তো একেবারেই নেই। দুজনের মতো হবে কিনা সন্দেহ। পদ্মজি ডেচকির কাছে আসে, নিচু হইয়া দেখিয়া চাপা কণ্ঠে বইল, উমা, কিন্তু একেবারে নেই বললেই হয়, এখন খদ্দের খাওয়াবে কি দিয়ে? তোমার দোষ, যখন ডাল কমে আসছে, এখনো 2খানা ট্রেন বাকি, তখন একটু ফ্যান মিশিয়ে সাঁতলে নিলে না কেন? কতবার তোমায় বলে দেওয়া হয়েছে। ফ্যান আছে? হাজারি বলল, আছে। আছে তো 2 বাটি ডালে ফেলে দাও, দিয়ে একটু নুন দিয়ে গরম করে নাও, হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? হাজারি এ ধরনের কাজ কখনো করে নাই, করিতে তাহার বাধে। সে সত্যই ভালো রাঁধুনি, ইচ্ছে করিয়া হাতের ভালো রান্নাটা নষ্ট করিতে বা এভাবে খদ্দের ঠকাইতে তার মন সরে না। কিন্তু পদ্ধতির হুকুম না মানিয়া উপায় বা কি? বাধ্য হইয়া ডালে ফ্যান মিশাইয়া খরিদ্দার বিদায় করিতে হইল। ছুটি পাইল সেদিন বেলা 2:30টায়। একটুখানি গড়াইয়া লইয়া রোদ একটু পড়িয়া আসিলে সে চূর্ণী নদীর তীরে তার অভ্যাস মতো দাঁড়াইতে চলিল। আজ কদিন নদীর ধারে যায় নাই। তার সেই পরিচিত নির্জন নিম গাছটার তলায় বসিয়া গাছের গুড়িতে ঠেস দিয়া ওপারের খেয়াঘাটের দিকে এবং শান্তিপুর যাইবার রাস্তার দিকে চাহিয়া থাকে নাই। বেশ লাগে জায়গাটা। আর ওখানে গিয়া বসলেই হাজারির মাথায় হোটেল সংক্রান্ত নানা রকমের নতুন কথা আসে। অন্য কোনো কথা মনেই হয় না। আর জায়গাটাতে গিয়া বসিতেই হাজারির প্রথমেই মনে হইল হোটেল চলে রান্নার গুণে। যাহারা পয়সা দিয়া খাইতে আসিবে, তারা চায় ভালো জিনিস খাইতে, ফ্যান মেশানো ডাল খাইতে তাহারা আসে না। পদ্মঝিয়ের অনাচারের দরুন বেটি চক্রবর্তীর হোটেল উঠিয়া যাইবে, তাহার নিজের হোটেল ততদিনে খোলা হইয়া যাইবে, তাহার রান্নার গুণে এই হোটেল চলিবে। হঠাৎ হাজারি লক্ষ্য করিল জ্যোতিষ ভট্টাচার্য চূর্ণির খেয়াঘাটে দাঁড়াইয়া আছে, বোধহয় পার হইয়া ওপারে যাইবে। ও ভট্টাচার্য মশাই, ভট্টাচার্য মশাই! জ্যোতিষ চাইয়া দেখিয়া উঠিয়া হাজারির কাছে আসিল। কোথায় যাবেন? যাচ্ছি একটু ফুলে নবলা, আমার ভাইরা ভাই থাকে তো ওখানে, সেইখানেই যাব। দেখলে তো হাজারি, তোমাদের চক্রবর্তী মশাইয়ের কাণ্ডটা আজ। বলি, টাকা কি আমি দিতাম না? দুপুরবেলা না খাইয়া কিনা বলে অন্য জায়গায় চেষ্টা করুন গিয়ে। ভাত বেচা বামুন যদি ছোট লোক না হয়, তবে আর কে হবে? বিড়ি আছে, দাও তো একটা। হাজারি নিকট হইতে বিড়ি লইয়া ধরাইয়া বইল, 200 ঝাঁটা মারি শহরের মাথায়, আর থাকছি নে। যাচ্ছি ফুলে নবলা, আমার বড় ভাইরা ভাই পার্বতী চক্রবর্তী সেখানে একজন নামকরা লোক। পার্বতী দাদা একবার বলেছিল ওদের জমিদারি কাছারিতে একটা চাকরি করে দেবে। পাল চৌধুরীদের জমিদারি, মস্ত কাছারি, সেখানেই যাচ্ছি। বোধহয় একটা হিল্লে হয়ে যাবেই। হাজারি বইল, একটা কথা বলি ভট্টাচার্য মশাই, যদি কিছু মনে না করেন। জ্যোতিষ ভট্টাচার্য বইল, কি? টাকা কড়ি এখন কিছু নেই আমার কাছে, তা বলে দিচ্ছি। তবে দেনা আমি রাখবো না। খাওয়ার টাকা আগে শোধ করে দিয়ে তবে অন্য কথা, সে তুমি বলে দিও চক্রবর্তী মশাইকে। হাজারি বইল, টাকা কড়ির কথা বলিনি,
বলছিলাম, আপনি আহার করেছেন? জ্যোতিষ ভট্টাচার্য কিছুমাত্র না ভাবিয়া সঙ্গে সঙ্গেই উত্তর দিল, না। কোথায় করব? অতবেলায় চক্রবর্তী মশাইয়ের হোটেল থেকে ফিরে আর ভাত কে আমার জন্য নিয়ে বসে আছে বলো তো? হাজারি খপ করিয়া জ্যোতিষ ভট্টাচার্যের ডান হাতখানা ধরিয়া বইল, আমার সঙ্গে চলুন ভট্টাচার্য মশাই, আমি আপনাকে রেঁধে খাওয়াবো আজ, আসুন আমার সঙ্গে। জ্যোতিষ ভট্টাচার্য বলিল, কোথায়? কোথায় যাব? আরে না না হাজারি, আজ ওসব থাক। আমি জল টল খেয়ে আর এমন অবেলায় হাজারি নাছোড়বান্দা, তাদের হোটেলের একজন পুরনো খদ্দের আজ পয়সা নাই বলিয়া সারাদিন অনাহারে থাকিয়া রানাঘাট হইতে যাইতেছে। কি জানি কেন এই ব্যাপারটার জন্য হাজারি যেন নিজেকেই দায়ী করিয়া বসিল। জ্যোতিষ ভট্টাচার্য বলিল, আমি তোমাদের হোটেলে আর যাব না। কিন্তু হাজারি, আচ্ছা তুমি যখন ছাড়ছো না তখন বরং একটু জল টল খাওয়া। হোটেলে নিয়েই বা যাবে কেন? আসুন না, জল টল নয়, ভাত খাওয়া বলে দে। জ্যোতিষ ভট্টাচার্য ব্যস্ত হয়ে বলল, না না, ফুলে নাবলা যেতে পারবো না আজ তাহলে, আর সেখানে পৌঁছতেই হবে। নিকটেই কুসুমের বাড়ি। একবার হাজারি ভাবিল ভট্টাচার্যকে সেখানে লইয়া যাইবে কিনা। সে ভাবিয়া চিন্তিয়া তাহাই করিল। ভদ্রলোককে নতুবা কোথায় বসাইয়া সে খাওয়াইবে? কুসুমের বাড়ির দোরে কড়া নড়েতেই কুসুম আসিয়া দোর খুলিয়া হাজারিকে দেখিয়া হাসি মুখে কি বলিতে যাইতেছিল, হঠাৎ জ্যোতিষ ভট্টাচার্যের দিকে দৃষ্টি পড়া সে লজ্জিত হইয়া নিচু সুরে বইল, বাবা ঠাকুর? কি মনে করে? উনি কে সঙ্গে? ওর জন্যই তো আসা। উনি বামুন মানুষ, আর সারাদিন খাওয়া হয়নি। আমার চেনাশোনা, হোটেলের পুরনো খদ্দের। পয়সা ছিল না বলে খেতে দেয়নি কর্তামশাই। উনি না খেয়ে শান্তিপুর চলে যাচ্ছিলেন, আমার সঙ্গে দেখা, ধরে আনতাম। ওকে কিছু না খাইয়ে তো ছেড়ে দেওয়া যায় না। বাইরের ঘরটা খুলে দাও তো মা। কুসুম ব্যস্ত হইয়া বাহিরের ঘর খুলিতে গেল। জ্যোতিষ ভট্টাচার্য কিছু দূরে দাঁড়াইয়াছিল। হাজারি তাহাকে ডাক দিয়া বাহিরের ঘরে বসাইল। তারপর বাড়ির ভিতরে যাইতেই কুসুম উদ্বিগ্ন কণ্ঠে বলিল, কি করবেন বাবা ঠাকুর? রান্না করবেন? সব জোগাড় করে দেব? আর ততক্ষণে ঘরে যা কিছু আছে ও বাবা ঠাকুর দিই, কি বলেন? হাজারি বলল, রান্না করে খাওয়াতে গেলে চলবে না কুসুম, উনি থাকতে পারবেন না, ফুলে নবলা যাবেন। আমি বাজার থেকে খাবার কিনে আনছি, এখানে একটু বসবার জন্য নিয়ে এলাম। কুসুম হাসিয়া বলিল, বাবা ঠাকুর, আপনি ব্যস্ত হবেন না, আমি সব জোগাড় করছি জলখাবারের, আমার ঘরে সব আছে। ঘরে থাকতে বাজারে যাবেন কেন আনতে? আমার বাড়িতে যখন ব্রাহ্মণের পায়ের ধুলো পড়েছে তখন আমার ঘরে যা আছে তাই খেতে দেব। কিন্তু বাবা ঠাকুর, সেই সঙ্গে আপনিও, মনে থাকে যেন। হাজারি প্রতিবাদ বাক্য উচ্চারণ করার পূর্বেই কুসুম ঘরের মধ্যে চলিয়া গেল। অগত্যা হাজারি বাহিরের ঘরে জ্যোতিষ ভট্টাচার্যের কাছে ফিরিয়া আসিয়া বসিল। জ্যোতিষ ভট্টাচার্য বললেন, তোমার কোনো আত্মীয়ের বাড়ি নাকি হে? না, আত্মীয় নয়, এরা হলো ঘোষ, গোয়ালা। এই বাড়িতে আমার ধর্ম মেয়ের বিয়ে হয়েছে। ওই যে দোর খুলে দিল, ওই মেয়েটি। 15 মিনিট আন্দাজ পরে ঝুনঝুন করিয়া শিকল নাড়িয়া উঠিতে হাজারি বাহিরের বারান্দার অন্দরের দিকে দাওয়ায় গিয়া দাঁড়াইল। দাওয়ার দিকে চাহিয়া অবাক হইয়া গেল। দুখানি পরিষ্কার পরিচ্ছন্ন আসন পাতা, দুবাটি জাল দেওয়া দুধ, দুখানা থালে ফলমূল কাটা বড় বাতাসা ছানা দুটি, মুখ কাটা ডাব, ঝকঝকে করিয়া মাজা দুটি কাঁসাই গ্লাসে 2 গ্লাস জল। হাসি মুখে কুসুম বইল, ওকে ডাকুন, সেবা করতে বলুন। যা বাড়িতে ছিল একটু মুখে দিন দুজনে। তা তো হলো, কিন্তু আমি আবার খাবো কেন কুসুম? মেয়ের বাড়ি যে, না খেয়ে যাওয়ার জো আছে? ডাকুন ওকে। জ্যোতিষ ভট্টাচার্য খাইতে বসিয়া যেরূপ গোগ্রাসে খাইতে লাগিল, দেখিয়া মনে হইল সে বড়ই ক্ষুধার্ত ছিল। তার থালায় কিছু পড়িয়া রহিল না। কুসুম পান সাজিয়া বাইরের ঘরে পাঠাইয়া দিল। খাবার পরে জ্যোতিষ ভট্টাচার্য বিদায় লইবার সময় বলিল, তোমার মেয়েটিকে একবার ডাকো হাজারি, আশীর্বাদ করে যাই। কুসুম আসিয়া গলায় কাপড় দিয়া দুজনকেই প্রণাম করিল। জ্যোতিষ ভট্টাচার্য বলিল, মা শোনো, সারাদিন আমি সত্যিই খাইনি, ভারী তৃপ্তির সঙ্গে খেলাম তোমার এখানে। তুমি বড় ভালো মেয়ে, ছেলেপিলে নিয়ে সুখে থাকো, আশীর্বাদ করি। হাজারি জ্যোতিষ ভট্টাচার্যের সঙ্গে চলিয়া আসিল। পথে আসিয়া বলিল, ভট্টাচার্য মশাই, একটা হোটেল নিজে খুলব, অনেকদিন থেকে ইচ্ছে আছে। আপনি কি বলেন? অনায়াসেই করতে পারো, খুব লাভের জিনিস, তোমার হবেও। তোমার মনটা বড় ভালো, কিন্তু পয়সা পাবে কোথায়? তাই নিয়েই তো গোলমাল, নইলে এতদিন খুলেই দিতাম। দেখি, চেষ্টায় আছি, ছাড়ছি নে। ওই যে আমার মেয়ে দেখলেন, ও কুসুম, ও একবার টাকা দিতে চেয়েছিল। তা কি নেওয়া ভালো? ও গরিব বেওয়া লোক, কেন ওর সামান্য পুঁজি নিতে যাব? তাই নিইনি। নিলে ও এক্ষুনিই দেয়।
তবে সে টাকা খুব সামান্য, তাতে হোটেল খোলা হবে না। জ্যোতিষ ভট্টাচার্য চূর্ণির খেয়ার ধারে আসিয়া বসিল। বলল, আচ্ছা চলি জাহাজারি, তুমি হোটেল খুললে তোমার হোটেলে আমি বাঁধা খদ্দের থাকবো, সে তুমি ধরে নিতেই পারো। আর কোথাও যাব না। তোমার মতো রান্না কটা ঠাকুর রাঁধতে পারে হে? দেশি চক্রবর্তীর হোটেলে আমি যে খেতাম শুধু তোমার নিরামিষ রান্না খাওয়ার লোভে। ভালো চলবে তোমার হোটেল। এদিকে তোমার মতো রাঁধতে পারে কেউ কেউ এখানে নেই, আমি বলে যাচ্ছি। জ্যোতিষ ভট্টাচার্য চলিয়া গেল, কিন্তু হাজারীর মনে তাহার শেষ কথাগুলি একটা খুব বড় বড় প্রেরণা দিয়া গেল। সে জানে তাহার হাতের রান্না ভালো, কিন্তু খরিদ্দারের মুখে সে কথা শুনিলে তবেই না তৃপ্তি। ক্ষুধার্ত ব্রাহ্মণকে খাওয়াইয়াছিল বটে, কিন্তু সে যাইবার সময় যাহা দিয়া গেল, হাজারীর মনের আনন্দ ও উৎসাহের দিক দিক দেখিতে গেলে তাহা মূল্যবান ও সার্থক প্রতিদান। হাজারী যখন হোটেলে ফিরিল তখন বেলা বেশি নাই। রতন ঠাকুর ডাল ভাত চাপাইয়া দিয়াছেন, মুটি চাকর বা পদ্মজি কেউই সেখানে নাই। গদির ঘরে ব্যতীত কর্তৃক কাদের সঙ্গে কথাবার্তা বলিতেছিল। হোটেলে রান্নাঘরে ঢুকিলে কিন্তু হাজারীর মনে নতুন বলের সঞ্চার হয়। বরং ছুটি পাইয়া বাহিরে গেলেই যত দুর্ভাবনা আসিয়া জোটে। প্রকাণ্ড উনুনের ওপর ফুটন্ত ডেচকির সামনে বসিয়া হাজারী নিজেকে বিজয়ী বীরের মতো কল্পনা করে। তখন না মনে থাকে কুসুমের কথা, না মনে থাকে অন্য কিছু। অবসাদ আসে না কাজে হাত দিলে, এই বরাবর সে দেখিয়া আসিতেছে। ইতিমধ্যেই রতন ঠাকুর ফিরিয়া আসিল। হাজারিকা চুপি চুপি বলিল, একটা কথা আছে, আমার দেশের একজন লোক এসছে আমার কাছে থেকে চাকরি খুঁজবে, বড় গরিব, তাকে বিনি টিকিটে খাওয়ার ঘরে ঢুকিয়ে খেতে দিতে হবে। তোমার যদি মত হয় তবে তাকে বলি। হাজারি বলল, নিয়ে এসো, তার আর কি, গরিব মানুষ খাবে, আমার কোনো অমত নেই। রতন ঠাকুর খুব খুশি হইয়া চলিয়া গেল। রাত্রে তাহার লোক যখন খাইতে আসিল, রতন ঠাকুর হাজারিকে ডাকিয়া ইঙ্গিতের লোকটাকে চিনাইয়া দিতে হাজারি পরিতোষ করিয়া তাহাকে খাওয়াইল। পদ্মঝিয়ের অত্যন্ত সতর্ক দৃষ্টি এড়াইয়া লোকটা বিনা টিকিটে খাইয়া চলিয়া গেল। কেউ কিচ্ছু ধরিতে পারিল না। এইরকম চলিল ১-৮ দিন নয়, ১০-১২ দিন। একদিন আবার তাহার অন্য এক সঙ্গী জুটাইয়া আনিয়াছে, তাহাকেও বিনামূল্যে খাইতে দিতে হইল। ব্যাপারটি সামান্য, হাজারি কিন্তু একটি প্রকাণ্ড শিক্ষা পাইল ইহা হইতে। এত সতর্ক ব্যবস্থার মধ্যেও চুরি তো বেশ চলে। বেশি চক্রবর্তীর টিকিট ও পয়সাতে ঠিক মিল আছে, সুতরাং তার দিক দিয়া সন্দেহের কোনো কারণ নেই। পদ্মঝি যে পদ্মঝি, সে পর্যন্ত বিন্দু বিসর্গ জানিল না ব্যাপারটার। ভাত তরকারির কিছু মাপ থাকে না যে কম পড়িবে, সুতরাং কে ধরিতেছে, কেন ধরিতেছে, এ ধরনের চুরি ধরিবার কোনো উপায় নাই। কয়দিন ধরিয়া হাজারি চূর্ণির ঘাটে নির্জনে বসিয়া শুধু এই কথাই ভাবে, ঠাকুরে ঠাকুরে ষড়যন্ত্র করিয়া যদি বাইরের লোক ঢুকাইয়া খাওয়ায়, তবে সেই চুরি ধরিবার কি উপায় আছে? অনেক ভাবিয়া একটা উপায় তাহার মাথায় আসিল। একদিন বিকালে থালায় যদি নম্বর দেওয়া থাকে আর টিকিটের নম্বরের সঙ্গে যদি তার মিল থাকে, তবে থালায় এঁটো হইলেই ধরা পড়িবে অমুক নম্বরের থালার খদ্দের বিনা টিকিটে খাইয়াছে, না পয়সা দিয়া খাইয়াছে। মাঝে মাঝে তদারক করিলে জিনিসটা ধরা পড়িয়া যাইবে। তাছাড়া থালা মাজিবার সময় ঝি বা চাকরের নিকট হইতে এঁটো থালার নম্বরগুলি জানিয়া লইলেই হইবে। হাজারি খুব খুশি হইল। ঠিক বাহির করিয়াছে বটে, একটা ফাঁক অবশ্যই আছে, সেও জানে। যদি কলা পাতায় খাইতে দেওয়া হয়, যদি বিনা নম্বরই থালা সেই লোকটা বাহিরে হইতে আনে, তাহাতে তো নিস্তার নাই, কারণ ঝি চাকরের চোখে তখনই ধরা পড়িবে। এঁটো থালা সেই লোকটা কিছু মাজিতে বসিতে পারবে না হোটেলের মধ্যে। কলার পাতায় কেউ খাইতেছে ইহা চোখে পড়িলে তখন ঝি চাকর সন্দেহ করিবে বলিয়া হঠাৎ কেউ সাহস করিবে না কাউকে পাতায় ভাত দিতে। ২০০-২৫০ টাকা যদি জোগাড় করা যায়, তবে এই রেলবাজারেই আপাতত হোটেল খুলিয়া দেওয়া যায়। টাকা কিন্তু দেয় কে? জ্যোতিষ ভট্টাচার্যের কথা তাহার মনে পড়িয়া গেল। বেচারি বড় কষ্টে পড়িয়াছে, শেষে কিনা ভাইরা ভাইয়ের বাড়ি চলিয়াছে আশ্রয় প্রার্থনা করিতে। লোকে কি সোজা কষ্ট পাইলে তবে কুটুম্ব স্থানে যায় চাকুরির উমেদার হইয়া? যদি সে হোটেল খোলে, জ্যোতিষ ভট্টাচার্যকে আনিয়া রাখিবে। বৃদ্ধ মানুষ, দুটি করিয়া খাইতে পারিবে আর কিছু হাত খরচ মিলিবে। এর বেশি তাহার আর কিসেরই বা দরকার? প্রতিদিনের মতো আজও বেলা পড়িয়া আসিল। গত ২ বৎসর যেরূপ হইয়া আসিতেছে, সেই একই ঘোড়া নিম গাছ, সেই একই চূর্ণির খেয়াঘাট, পালেদের সেই একই কয়লার ডিপোতে মুটে ও সরকারবাবুর সঙ্গে ঝগড়া চলিতেছে, সবই পুরাতন। দিন যায়, তাহার সার পূর্ণ হইবার তো কোনো লক্ষণই দেখা যাইতেছে না, বরং দিন দিন আরো ক্রমে অবস্থা খারাপের দিকেই চলিয়াছে। সামান্য মাইনে হোটেলে কি হইবে ইহাতে?
বাড়িতে টেপিকে একখানা ভালো শখের কাপড় কিনিয়া দেওয়া যায় না, পেট পুরিয়া খাইতে দেওয়া যায় না। টেপির মা গরিব ঘরের মেয়ে, যেমন বাপের বাড়িতে কখনো সুখের মুখ দেখে নাই, স্বামীর ঘরে আসিয়াও সেই একই রকম। সংসারে গভীর খাটুনি খাটিয়া ছেলে মেয়ে মানুষ করিতেছে, মুখ ফুটিয়া কোনোদিন স্বামীর কাছে কোনো আদর আবদার করে নাই। ছেঁড়া কাপড় সেলাই করিয়া পরিতেছে, আর পেটা খাইয়া নিজে ছেলে মেয়েদের জন্য দুমুঠো বেশি ভাত জল দিয়ে রাখিয়ে দিতেছে হাঁড়িতে, তারা সকালবেলা খাইবে। কোনো ঋণ সেই জন্য বিরক্তি প্রকাশ করে নাই, অদৃষ্টকে নিন্দা করে নাই। হাজারি সব বোঝে। তাই তো সে আজকাল সর্বদা এক মনে চিন্তা করে কি করিয়া সংসারের উন্নতি করা যায়। চক্রবর্তী মশাইয়ের হোটেলে রাঁধুনি বৃত্তি করিলে কখনো সেই উন্নতি করা যাইবে না। আর পদ্মজিৎ ঝাঁটা খাইয়া মাঝে পড়িয়া তার হাড় কালি হইয়া যাইবে। ভগবান যদি দেন তবে তাহার আজীবনের সংকল্প সে কার্যে পরিণত করিবে। হোটেল একখানা খুলিবেই খুলিবে। কুসুমের সঙ্গে যে এই আলাপ হইয়াছে, হাজারি এটাকে পরম সৌভাগ্য বলিয়া মনে করে। কুসুম চমৎকার মেয়ে। প্রবাস জীবনে কুসুমের সাহচর্য, তাহার মধুর ব্যবহার, হোক না সে গোয়ালার মেয়ে, কিন্তু বড় ভালো লাগে। আরও ভালো লাগে এই জন্য যে ঠিক কুসুমের মতো স্নেহপ্রবণ কোনো আত্মীয় মেয়ের সংস্পর্শে সে আগে কখনো আসে নাই। অনেকখানি যে নির্ভর করা যায় কুসুমের উপর, সব বিষয়ে নির্ভর করা যায়। মনে হয় এ কাজের ভার কুসুমের উপর দিয়া নিশ্চিন্ত হওয়া যায়। সে প্রতারণা করিবে না, বরং প্রাণপণে যত্নে কাজ উদ্ধার করিবার চেষ্টা করিবে, যেমন আপনার লোকে করিয়া থাকে। হাজারি যদি নিজের দিন কোনোদিন কখনো ফিরাইতে পারে, তবে কুসুমের দিনও সে এমন রাখিবে না। টেপিও তার মেয়ে, কিন্তু টেপি তো বালিকা, কুসুম বুদ্ধিমতী। ও যেন তার বড় মেয়ে, যে বাপের দুঃখ কষ্ট সব বোঝে এবং বুঝিয়া তাহা দূর করিবার চেষ্টা করে, মনপ্রাণ দেওয়ার চেষ্টা করে। মেয়েও বটে, আবার বন্ধুও বটে।